বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত সপ্তাহে আমি তোমাদের পড়িয়েছিলাম সপ্তম শ্রেণীর পদ্য। আজকে আমি তোমাদের পড়াবো গদ্য। সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পড়াবো বাংলা প্রথম পত্রের গদ্য থেকে একটি পাঠ। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এক একটি বর্ণ মিলে কি তৈরি হয়। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা একটি বর্ণনা। বর্ণটি হচ্ছে কি স্বরে আ। তারপরে দেখতে পাচ্ছি ম। তাহলে এই দুটি বর্ণ মিলে কি হলো? স্বরে আ আর ম মিলে হলো কি আম। তাহলে এক একটি বর্ণ মিলে তৈরি হলো কি একটি শব্দ। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা যে এক একটি বর্ণ দিয়ে তৈরি হলো একটি শব্দ। এরপরে দেখো, এক একটি বর্ণ মিলে যদি শব্দ তৈরি হয়, তাহলে শব্দগুলো পরপর সাজিয়ে লিখলে কি তৈরি হয়? তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। শব্দগুলো যদি পরপর লিখি তাহলে কি হবে? সেটি হবে বাক্য। তাহলে একটি বাক্য সৃষ্টি হবে। আবার এই বাক্যগুলো সাজিয়ে লিখলে কি তৈরি হবে? তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পারছো। এই বাক্যগুলোকে যখন আমরা সাজিয়ে লিখব তখন হবে কি? সেটি হবে কবিতা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটি বর্ণ দিয়ে হয় শব্দ, শব্দ থেকে হয় বাক্য, আবার বাক্যগুলো যখন আমরা একসাথে করি তখন হবে কি? কবিতা। এবার তাহলে বলো তো, কবিতা কিভাবে তৈরি হয়? কবিতা তৈরি হয় কি থেকে? শব্দ থেকে। তাহলে আমাদের আজকের পাঠ সবাই বুঝতে পারছো, শব্দ থেকে কবিতা। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আজকের পাঠ শব্দ থেকে কবিতা। এটি লিখেছেন কে? লিখেছেন হুমায়ুন আজাদ। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের পাঠে যাই, শব্দ থেকে কবিতা। এটি শিখন ফল। এটি পড়ার পর তোমরা কি শিখবে? লেখক হুমায়ুন আজাদের পরিচিতি উল্লেখ করতে পারবে, শব্দ থেকে কবিতা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দের অর্থ শিখবে, কিভাবে কবি হওয়া যায় তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা শিখন ফল দেখে নিলে। এখন আমরা দেখতে পাচ্ছি কবি বা লেখক হুমায়ুন আজাদের কয়টি বই। হুমায়ুন আজাদের বইগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এখানে হুমায়ুন আজাদের বই দেখতে পাচ্ছি আমরা। দেখো, হুমায়ুন আজাদের ছবিও দেখতে পাচ্ছ। লেখক হুমায়ুন আজাদ। দেখছো, হুমায়ুন আজাদ। দেখো, উনার বইয়ের নাম 56,000 বর্গ মাইল। এটি হচ্ছে একটি উপন্যাস। তারপর হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটি উপন্যাস। তারপর লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। এটা অনেক সুন্দর একটি প্রবন্ধের বই, যে বাংলা সাহিত্যে কিভাবে বাংলা সাহিত্যের উৎপত্তি হয়েছে এই বইটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বে। এটি হচ্ছে লাল নীল দীপাবলি। এরপর হচ্ছে কত নদী সরোবর। এটা হচ্ছে বাংলা ভাষার জীবনী নিয়ে একটি বই। এটি হচ্ছে কত নদী সরোবর। তোমাদের জন্য এই বইগুলো খুবই দরকারি। এই বইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। এখন আমরা দেখব হুমায়ুন আজাদের পরিচিতি বা আজকের কবি পরিচিতি। দেখো, হুমায়ুন আজাদ।
ওনার জন্ম হচ্ছে 1947 খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের বর্তমানের মুন্সিগঞ্জ জেলার রাড়ীখালে। ওনার কর্মজীবন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। ওনার কিন্তু কবিতার বইও আছে, ওই জন্য ওনাকে আমরা লেখকও বলতে পারবো, কবিও বলতে পারবো। ওনাকে বলা হয় গদ্য শিল্পী, ভাষা বিজ্ঞানী, ঔপন্যাসিক এবং কবি। তাই ওনাকে আমরা লেখক, কবি সবই বলতে পারবো। ওনার উল্লেখযোগ্য গ্রন্থ দেখো লাল নীল দীপাবলি, কত নদীর সরোবর, অলৌকিক স্টিমার, জল চিতাভাগ ইত্যাদি। কাব্যগ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, জল চিতাভাগ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, এগুলো হচ্ছে ওনার কবিতার বই। আর উনি মৃত্যুবরণ করেন 2004 সালে জার্মানির মিউনিক শহরে উনি মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের কবি পরিচিতি দেখে নিলে। এখন দেখো শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। যে এই কবিতা, এই প্রবন্ধে লেখক আমাদের কি বলেছেন, লেখক আমাদের কিভাবে কবিতা লেখা যায় সে সম্পর্কে বলেছেন। যে আমরা জানি যে বিভিন্ন শব্দ থেকে বিভিন্ন শব্দ আমরা জানি, কিন্তু আমরা কিন্তু কবিতা লিখতে পারি না। যখন আমরা একটি কবিতা দেখি তখন আমরা চিন্তা করি যে লেখকরা যেভাবে লিখেছে আমিও নিশ্চয়ই পারবো, কিন্তু আমরা আসলে পারি না কবিদের মতো লিখতে। তারপর লেখক বলেছেন তুমি যদি চেষ্টা করো তাহলে তুমিও একদিন লিখতে পারবে। তাই তোমাদেরকে লেখক অনুশীলন করতে বলেছেন, বারবার বেশি করে কবিতা পড়তে বলেছেন। তাহলে বেশি করে যখন কবিতা পড়বে তখন তুমিও দেখবে একটি বাক্যের পর একটি বাক্য লিখে তুমিও কবিতা লিখতে পারছো। যে লেখকদের কবিতাগুলো যখন আমরা দেখি তখন আমরা ভাবি যে হ্যাঁ আমিও তো এরকম লিখতে পারতাম, এটা তো আমার নিজেরও মনের কথা। তাই লেখক বলেছেন তুমি বেশি বেশি করে এখন পড়তে হবে, বেশি বেশি করে কবিতা পড়লে তোমরাও ধীরে ধীরে লিখতে পারবে। অর্থাৎ সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। আর এই শব্দ থেকে কবিতা প্রবন্ধে লেখক আমাদের কবিতা কিভাবে লেখা যায় সে সম্পর্কে বলেছেন। আমি এখন তোমাদের গদ্যটি কিছুটা পড়ে শোনাবো। যেমন প্রথমে দেখো, কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই হচ্ছে কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর যা নাচতে থাকে তাই হচ্ছে কবিতা। তাহলে লেখক খুব সুন্দর করে কবিতা কাকে বলে তার বর্ণনা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ লেখক বলছে আমরা যখন কবিতা পড়ি বিভিন্ন পত্রিকায় বা কোনো জায়গায়, তখন সেই লেখাগুলো পড়লে আমাদের মন নেচে উঠে, গান গাইতে ইচ্ছা করে, চোখে মুখে স্বপ্ন জেগে উঠে, যা পড়লে মনের ভিতর নাচন লাগে। তাহলে লেখক বলছেন কবিতা কারা লেখেন, কবিরা লেখেন কবিতা। তার একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে কি করেন, কবিতা লেখেন। যেমন এখানে লেখক একটি উপমা দিয়েছে, যেমন বলছি উপমা একটি ঘুড়ি বানাতে চায়, ঘুড়ি বানাতে তার দরকার হচ্ছে লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরা। আবার মৌলি একটি পুতুল বানাতে চায়, তাহলে তার লাগবে কি, হলদে টুকরো কাপড়, সুতো, তিনটে লাল বোতাম, দুটো সবুজ কাঁটা, একটি তুলো। সেই রকম কবিতার জন্য দরকার হচ্ছে শব্দ, রং বেরঙের শব্দ দিয়ে কবিতা লেখা যায়। যেমন পাখি একটি শব্দ, নদী একটি শব্দ, ফুল একটি শব্দ, মা একটি শব্দ। তাই লেখক বলছেন এই সবগুলো দিয়ে আমরা একটি কবিতা লিখতে পারি। আর বলছেন যারা যে শব্দকে ভালোবাসে, খুব শব্দকে আদর করে, তারাই শুধু কবিতা লিখতে পারে। বলছে কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। অর্থাৎ
আমাদের সেই শব্দগুলোকে অনেক বেশি যত্ন করতে হবে, সেই শব্দগুলো নিয়ে অনেক বেশি অনুশীলন করতে হবে। তাহলেই আমরা কবিদের মতো গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে পারবো, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পারবো। তাহলেই আমরা কি করতে পারবো, কবিতা লিখতে পারবো। দেখো আমরা নিচ থেকে আরেকটু পড়ি। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। অর্থাৎ কবিতার মাধ্যমে আমরা সবকিছুই বলে দিতে পারি। ছবি আঁকতে পারি, নাচতে পারি, গান গাইতে পারি, সবই করতে পারি। বলছে যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা, পুতুলটাকে নিয়েও কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যার নেই তার নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতার নাম দিচ্ছি দোকানি। তাহলে লেখক আমাদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কবিতা লিখতে হবে। দেখো, যে রাস্তার মধ্যে দোকানে আমরা দেখি যে অনেক কিছু বিক্রি করে, যেমন বিক্রি করছে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই, দোকানিকে চকচকে টাকা দিই। আর জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সেই দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নে এসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো আর ছন্দ হলো, প্রথমে লিখলাম। অর্থাৎ কবিতা লেখার জন্য যেটা সত্যি সেটা না লিখলেও হবে। লেখক স্বপ্নে যেটা দেখছেন সেটা লিখছেন। বলছে যে দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। যে আমরা কোনো দোকানে দেখি না যে চকচকে চাঁদের আলো বিক্রি করছে বা পাখির গান বিক্রি করছে, কিন্তু লেখক স্বপ্নে দেখছেন যে এরকম একটি দোকান আছে। এটা নিয়ে লেখক একটা কবিতা লিখে ফেলছে। বলছে যে প্রথমে এই কবিতাটা আমি লিখলে প্রথমেই কথাটি চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরো তিন দিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। অর্থাৎ দেখো, লেখক নিজের মনের মতো করে লিখছেন। বিক্রি করছি চাপার গন্ধ। গন্ধ তো বিক্রি করা যায় না, আমরা জানি এটা অনুভূতির ব্যাপার, কিন্তু লেখক লিখছেন যেটা কবিতা হয়ে যাচ্ছে। স্বপ্নে দেখা নাচের ছন্দ, নাচের ছন্দ। গোলাপ ফুলের মুখের রূপ, গোলাপ ফুলের মতো মুখের রূপও কি করছেন, বিক্রি করছেন। এখানে ছন্দমিল আরো মধুর, বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে, ছবি আরো রঙিন, চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা গোলাপ ফুলের নূপুর। তাহলে দেখো, লেখক খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে কবিতা লিখতে পারবো। বলছে যে তোমরা এখনো ছোট, এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে যায়। বলছে তোমরা এখন অনেক ছোট, এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে, যত পারো দেখো 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 দেখো। অর্থাৎ এই বয়সটা শুধু দেখবে এবং চারিদিক থেকে, আমাদের প্রকৃতি থেকে আমরা কি করতে পারি, শিক্ষা নিতে পারি। প্রকৃতির নানা কিছু দেখে আমরা লিখতে পারি। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। যে আমি বলবো তোমাদের বইয়ে যে কবিতাগুলো আছে সেগুলো সবগুলো তোমরা পড়বে, মুখস্থ করবে। তাহলে আরো অনেক কবিতার বই কিনবে, কিনে তোমরা পড়বে। তাই লেখক বলছেন ছোট বয়সে তোমাদের উচিত বেশি করে কবিতা পড়া। তারপর তোমরা সবগুলো কবিতা পড়লে আস্তে আস্তে তোমরা লিখতে পারবে। চারিদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম হবে কবিতা। যে শিক্ষার্থীরা তোমরা এখন সবাই বাসায় আছো নিশ্চয়ই, কারণ তোমাদের স্কুল বন্ধ, অ্যাসাইনমেন্টও নেই, তোমরা এখন শুধু পড়াগুলো করছো।
তাই এখন তোমরা শুধু দেখবে, শিখবে, যত বেশি পারো পড়বে। এভাবে পড়তে পড়তে লেখক বলেছেন একসময় তোমাদের বুকের ভেতর জমা হবে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং। তখন একসাথে সবাই সবগুলো বলবে যে আমাকে কবিতায় রূপ দাও। তখন তুমি হয়তো একদিন ঘরে আপন মনে বসে তুমি হয়তো কবিতার রূপ দিতে পারবে। হয়তো তুমি খুব বড় বেশি কবি হতে না পারলেও যে নিজেদের মতো করে সুন্দর করে ছন্দ দিয়ে কবিতা বানাতে পারবে। তাহলে আমরা আজকের প্রবন্ধ থেকে শিখলাম শব্দ থেকে কিভাবে কবিতা বানাতে হয়। লেখক তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে তুমি একটি কবিতা লিখবে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ কিছু শব্দার্থ ও টিকা। একটু দেখে নাও শব্দার্থ ও টিকাগুলো। উপমা, উপমা হচ্ছে তুলনা। এখানে একটি মেয়ের নাম হিসাবে লেখক ব্যবহার করেছেন। উপমা হচ্ছে কোনো কিছুর উপমা বা তুলনা করা। নূপুর, এটা হচ্ছে মেয়েদের পায়ে পড়ার অলংকার। চমকপ্রদ, যা অবাক করে দেয়। কাঁঠাল চাপা হচ্ছে পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফল। এটা হচ্ছে কাঁঠাল চাপা। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। যে তোমরা যে কোনো কিছু লিখতে গেলে, এমনিতে এখন আমাদের প্রশ্নগুলো হচ্ছে সৃজনশীল, এগুলো লিখতে গেলে আমাদের নিজেদেরকে নিজের মতো করে লিখতে হয়। তাহলে লেখকের এই পাঠটি পড়লে বা প্রবন্ধটি পড়লে তোমরা লিখতে পারবে কিভাবে তুমি একটি কবিতা লিখতে পারবে। এখানে লেখক পরিচিতিও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে পাঠ পরিচিতিও দেওয়া আছে, এগুলো শিখবে। এখানে দেখো কিছু বহু নির্বাচনী প্রশ্ন আর কিছু একটি সৃজনশীল প্রশ্ন আছে। শিক্ষার্থীরা তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো শিখবে, পাঠ লেখক পরিচিতিও শিখবে এবং সৃজনশীল প্রশ্নটা তোমরা বাসায় বসে অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমাদের আজকের পড়াটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাই আমি তোমাদের কোনো বাড়ির কাজ দিচ্ছি না, তোমরা নিজেরাই ঘরে বসে এই প্রবন্ধটি ভালো করে পড়বে, ভালো করে 2-3 বার পড়বে এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি অনুশীলন করবে। শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদ থাকবে এই কামনা করে আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।